শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবর। শেয়ার বাজারের এই মুহূর্তে খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রাজীব জামান। চলে যাচ্ছি তার কাছে। হিরো, আপনাকে অনেক ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের শুরুর খবরগুলো। হিরো, আমরা জানি যে আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস এবং গত সপ্তাহের শেষ কার্যদিবসে বা গত সপ্তাহে যে একটা উঠানামা ছিল পুঁজিবাজারে, আমরা গত সপ্তাহের শেষ কার্যদিবসও কিন্তু দেখেছি সূচকের বেশ খানিকটা নিম্নমুখী প্রবণতা ছিল, লেনদেন অনেকটা কমে গিয়েছিল। সেই একই রকম চিত্র নিয়ে কিন্তু আজকে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটি কমে গিয়েছে 20 পয়েন্টের মতো এবং অবস্থান করছে ৫,১৭৬ পয়েন্টে। সেই সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের দিনের শুরুতেই লেনদেন প্রতিষ্ঠান বা মিউচুয়াল ফান্ড ইন্ডেক্সের মধ্যে যদিও বেশিরভাগই দর বেড়েছে, এই মুহূর্তে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৯৫টির, আর অপরিবর্তিত অবস্থায় থেকে লেনদেন করছে ৬৭টির এবং লেনদেনের গতিরও কিন্তু যথেষ্টই কম রয়েছে। এখন পর্যন্ত মাত্র ৪০ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন ছাড়িয়ে গিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এছাড়া দিনের শুরুতেই টপ ট্রেডের তালিকা যদি আমরা দেখি, দিনের শুরুতেই লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো, এরপর রয়েছে যথাক্রমে AIL, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রয়েছে অগ্নি সিস্টেম লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, এছাড়া রয়েছে লিব্রা ইনফিউশন, আফতাব অটো, সোনালী আশ, এছাড়া EBL এবং ইসলামী ব্যাংক, এগুলো রয়েছে লেনদেনের শীর্ষের তালিকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ মিশ্র খাতভিত্তিক লেনদেনের চিত্র কিন্তু আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেনে দেখতে পাচ্ছি। এছাড়া দিনের শুরুতেই হিরো, আমরা যদি শতাংশ হিসেবে মূল্যবৃদ্ধির তালিকা দেখি, অর্থাৎ শতাংশ হিসেবে সবচেয়ে দর বেড়ে লেনদেন হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে, তার মধ্যে আছে VAML ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এছাড়া রয়েছে নিউ লাইন ক্লথিংস, এছাড়া আছে ডেফোডিল কম্পিউটার, হামি ইন্ডাস্ট্রিজের, পরপর রয়েছে BD অটো কার্স, আজিজ পাইপস, এছাড়া রয়েছে রূপারি লাইফ, সালাম কোরল স্টিলস, পিপলস ইন্স্যুরেন্স এবং ইসলামী ইন্স্যুরেন্সকে রাখা যাচ্ছে আজকে শতাংশ হিসেবে মূল্যবৃদ্ধির তালিকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। এবং এর বিপরীত চিত্র যদি জানে আপনাকে, যে সবচেয়ে বেশি দর হারিয়েছে শতাংশ হিসেবে যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি দর হারিয়েছে BD ওয়েলডিং, রয়েছে গ্লোবাল হ্যাভি কেমিক্যাল, স্কয়ার টেক্সটাইল, এছাড়া AIL, স্টাইলক্রাফট, JSP ফাইন্যান্স, ফানিক্স ফাইন্যান্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, হেলথ টেক্সটাইল এবং ACML এই প্রতিষ্ঠানগুলো রয়েছে এখন পর্যন্ত দর হারানোর শীর্ষের তালিকা। তো যেমনটা জানাচ্ছিলাম যে গত সপ্তাহের ধারাবাহিকতা আজ প্রথম কার্যদিবসে কিন্তু এখন পর্যন্ত একটা নিম্নমুখী প্রবণতা রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো হিরো ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ খবরাখবর। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ২৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৮,২৮২ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ৩৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯,২২৯ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI সূচক, এটি ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩,৭৪৬ পয়েন্টে। চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,২৬৭ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১০৩ পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ১,৯৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৯,১১৭ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,৪৪৬ পয়েন্টে। এবার জানিয়ে দেব ব্যাংক আমানতের সুদহার পরিস্থিতি। আমানতের বিপরীতে ব্যাংকগুলো বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে। সঞ্চয়ী হিসাবে ৫০,০০০ টাকার নিচে থাকলে কোনো ব্যাংক আমানতকারীকে সুদ দেয় না। তবে ৫০,০০০ থেকে ৫ লাখ টাকার নিচে ০.৫০%, ৫ লাখ থেকে ২৫ লাখ টাকার নিচে ১%, ২৫ লাখ থেকে সর্বোচ্চ যে কোনো অঙ্কের অর্থ সঞ্চয় হিসাবে জমা থাকলে ব্যাংকগুলো সাধারণত ২ হারে সুদ বা মুনাফা দেয়। দর্শক, কারেকশন করে দিচ্ছি, ২% হারে সুদ বা মুনাফা দেয়। অন্যদিকে মেয়াদি আমানত তথা FDR ৬ মাস এবং ১ বছর মেয়াদি আমানতে ৬.৫ থেকে ১০% এবং ভালো ব্যাংকগুলো ২ ও ৩ বছর মেয়াদে ৭.২৫ থেকে ৭.৭৫% পর্যন্ত সুদ দেয়। তবে তারল্য সংকটে থাকা কিছু ব্যাংক ১২% পর্যন্ত সুদ দেয়। এদিকে পলিসি রেট বা নীতি সুদ হার বেড়ে যাওয়ায় ব্যাংকের ঋণ এখন অনেক ব্যয়বহুল হয়ে গেছে। ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোনে ব্যাংকগুলো এখন গ্রাহকের কাছ থেকে ১২ থেকে ১৪% পর্যন্ত সুদ দিচ্ছে। ওয়ার্কিং ক্যাপিটাল এবং কার লোনের ক্ষেত্রে সুদের হারও এই মুহূর্তে ১৪% পর্যন্ত। তবে হাউস লোনে সুদ কিছুটা কম। ব্যাংকগুলো হাউস লোন দিচ্ছে ১১ থেকে ১৩% সুদে।
এদিকে 50 লাখ টাকা পর্যন্ত ওয়ার্কিং ক্যাপিটাল লোনের প্রসেসিং ফি 0.50% বা সর্বোচ্চ 15,000 টাকা, আর 50 লাখ টাকার বেশি ওয়ার্কিং ক্যাপিটাল প্রসেসিং ফি 0.3% বা সর্বোচ্চ 20,000 টাকা, আর 50 লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন, কার লোন ও হাউস লোনে ব্যাংকগুলো কমপক্ষে 0.575% বা সর্বোচ্চ 17,250 টাকা প্রসেসিং ফি আদায় করছে, আর 50 লাখের বেশি হলে প্রসেসিং ফি 0.345% বা সর্বোচ্চ 23,000 টাকা। দর্শক, এবার জানিয়ে দেব ক্রেডিট কার্ডের সুদ, ফি ও ওয়েভার বিষয়ক কিছু তথ্য। দেশে ব্যাংকগুলো ইস্যু করা ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক সুদের হার প্রায় একই, তবে বার্ষিক ফি এর মধ্যে পার্থক্য রয়েছে। ক্লাসিক ক্রেডিট কার্ডে ঘোষিত সুদ হার 20%। সাধারণত বাৎসরিক ন্যূনতম ফি 1,500 টাকা, তবে ইবিএল 1,725 টাকা ফি আদায় করে। ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডে ক্যাশ অ্যাডভান্স ফি ও লেট পেমেন্ট ফি ব্যাংকভেদে পার্থক্য রয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্যাশ অ্যাডভান্স ফি ন্যূনতম 200 টাকা অথবা মোট অ্যাডভান্সের 2%। এক্ষেত্রে যে অঙ্কটি বড় সেটি প্রযোজ্য হবে। একইভাবে ইবিএল ন্যূনতম 230 টাকা অথবা মোট অ্যাডভান্সের 2.3%। ব্র্যাক ব্যাংক ন্যূনতম 200 টাকা অথবা অ্যাডভান্স ক্যাশের 3% আদায় করে। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্যাশ অ্যাডভান্সে উত্তোলনকৃত অর্থের 2.5% নিয়ে থাকে। এদিকে লেট পেমেন্ট ফি হিসেবে এমটিবি 500, ইবিএল 805, ব্র্যাক ব্যাংক 500 এবং স্ট্যান্ডার্ড চার্টার 450 টাকা নিয়ে থাকে। ক্রেডিট কার্ডে ফি মওকুফ পাওয়ারও সুযোগ রয়েছে। এক্ষেত্রে ব্যাংকগুলো নানা রকম অফার বা কার্ড ব্যবহারের উপর নির্ভর করে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডে বাৎসরিক ফি 1,500 টাকা মওকুফ বা ওয়েভার পেতে নির্দিষ্ট রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে হয়। ইস্টার্ন ব্যাংক ক্লাসিক ক্রেডিট কার্ডে বার্ষিক 1,725 টাকা ফি মওকুফের জন্য বছরের কমপক্ষে 24টি লেনদেন করতে হয়। ব্র্যাক ব্যাংকের 1,500 টাকা ফি মওকুফ হবে ব্যাংকটির আস্থা অ্যাপের মাধ্যমে অর্জিত নির্দিষ্ট রিওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে। এবার দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। মার্কিন আদালতে আদানি গ্রুপের অনৈতিকতা প্রমাণিত হওয়ায় বাংলাদেশের সাথে ভারতীয় এই শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের অসম বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা সহজ হবে এমনটা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, আদানি চুক্তি পর্যালোচনার এখনই উপযুক্ত সময়। বিগত হাসিনা সরকারের আমলে অন্যায্য চুক্তির ফাঁদে ফেলে বাংলাদেশে উচ্চমূল্যে বিদ্যুৎ বিক্রি করছে আদানি গ্রুপ। ক্যাপাসিটি চার্জের নামেও নিচ্ছে হাজার হাজার কোটি টাকা। এদিকে বিশ্বজুড়ে চাপের মুখে আদানি গ্রুপ। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। অবশেষে বেকায়দায় পড়েছে ভারতীয় আদানি গ্রুপ। ঘুষ কেলেঙ্কারির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত ভারতীয় এই শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর এতেই আদানি গ্রুপের প্রতারণামূলক ব্যবসা ও অসম সব চুক্তির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভুক্তভোগী দেশগুলো। ভারতীয় আদানি গ্রুপের সাথে অন্যায্য বিদ্যুৎ চুক্তি রয়েছে বাংলাদেশেরও। বিগত হাসিনা সরকার বিজেপি ঘনিষ্ঠ এই গ্রুপের সাথে অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তি করেছে। সর্বোচ্চ দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। পাশাপাশি চুক্তির দুর্বলতায় বিতর্কিত আদানি গ্রুপকে ক্যাপাসিটি চার্জ হিসেবে পরিশোধ করতে হচ্ছে হাজার হাজার কোটি টাকা। এতে করে চাপে পড়েছে বাংলাদেশের রিজার্ভ। বিদ্যুৎগুলো কেনাও হয়েছে বাজার মূল্যের চেয়ে বেশি দামে, ফলে তার জন্য সরকারের আরও বাড়তি ব্যয় দাঁড়িয়েছে। এই মুহূর্তে বৈদেশিক মুদ্রা রিজার্ভের যে টান, ওই পরিমাণ রিজার্ভ ব্যবহার করার মতো সামর্থ্য আমাদের নেই। এদিকে সৌর বিদ্যুতের কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের $250 মিলিয়ন ঘুষ দেওয়ার ঘটনায় গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নিউ ইয়র্কের আদালত। এ ঘটনা এমন সময়ে ঘটল যখন বাংলাদেশের উচ্চ আদালত থেকেও আদানি গ্রুপের সঙ্গে করা 1,600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ আসে। বিশেষজ্ঞরা বলছেন, আদানির ব্যবসায়িক প্রতারণা এখন প্রমাণিত। বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার এখনই সময়। যুক্তরাষ্ট্র যেই পদক্ষেপটা নিয়েছে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এইটা দেখা যায়, প্রমাণ করে যে ওনাদের কোম্পানির একটা দুর্নাম আছে, আর ওনারা এরকম জিনিসে ইনভলভড হয়, হ্যাঁ, করাপশন কাইন্ড অফ থিং। এদিকে গৌতম আদানি যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়ার পর গ্রুপটির সঙ্গে $250 কোটি মার্কিন চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে কেনিয়া। দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বৃহস্পতিবার পার্লামেন্টে আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া 2টি চুক্তি বাতিলের ঘোষণা দেন। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন দেশ সোচ্চার হওয়ায়
আদানির কাছ থেকে কেনা বিদ্যুতের উচ্চ মূল্যের বিষয়েও তাদের ওপর এখন চাপ প্রয়োগ করতে পারবে বাংলাদেশ। তাদের এগেনস্টে যে কোর্ট অর্ডার হয়েছে, আমরা কিছু সুযোগ সুবিধা আদায় করা উচিত, আমাদের কন্ট্রাক্টটা যেন শুধরানো যায়। তবে চুক্তি বাতিল না করে পুনর্মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশের হিসাব বুঝে নেওয়ার পরামর্শ তার। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় পাইকারি বাজারে চালের দাম কমেছে কেজিতে ২ টাকা। দর্শক জানিয়ে দিচ্ছি, এই বন্দরে পাইকারি বাজারে স্বর্ণা জাতের চাল বিক্রি হতো ৫.৫ টাকা দরে, এখন বিক্রি হচ্ছে ৫১ টাকায়। আমদানিকারকরা জানায় ১১ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু করেছে তারা। তখন প্রতিদিন আসতো ৩ থেকে ৫ টাকা, এখন আমদানি হচ্ছে ২৫ থেকে ৩০ ট্রাক চাল। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। দুপুরে ১:৩০ আবারও ফিরে আসবে ২১শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, ২১-এর সঙ্গেই থাকুন।